হাই ফ্রেন্ডস, আমি সমীর শেখ। আমার চ্যানেল সমীর ইভিটি। প্রায় এক দশক আগে পথ চলা শুরু করেছিল ই রিক্সা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে, এবং এতদিন পর গঠিত হলো বিদ্যুৎ চালিত বাহন অ্যাসোসিয়েশন। আজ 9/1/2024 এই অ্যাসোসিয়েশন উদ্বোধন করলেন আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশিস চক্রবর্তী মহাশয় হুগলির চন্দননগর রবীন্দ্র ভবনে। বিগত এক দশক আগে থেকে আমাদের রাজ্যের অনেক ম্যানুফ্যাকচারার আমরা এই ই রিক্সা প্রস্তুত করে থাকি, তৈরি করি, এবং প্রতি মুহূর্তে এই ই রিক্সা নিয়ে মানুষের ভিতরে, সাধারণ মানুষ এবং বিজনেসম্যানদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল যে এই ই রিক্সা আমাদের রাজ্যে বিশেষ করে এত পরিমাণ চলছে, রাস্তাঘাট, আপনার আমার এলাকায় ব্যাপক পরিমাণে এই ই রিক্সা চলছে, এবং সেই ই রিক্সার যে গঠনমূলক একটা সরকারিভাবে কিভাবে চলবে, তার রেজিস্ট্রেশন এবং লিগ্যাল ওয়েতে কিভাবে আমাদের এই ই রিক্সাকে আমরা চালাতে পারি, সেই একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এবং কিছু সোশ্যাল মিডিয়াতে প্রায়ই কিছু মিডিয়া বন্ধু আছে, তারা এই খবরটাকে পরিবেশন করার জন্য আমাদের রাজ্যে যারা বিজনেস করছে তারা অনেক ক্ষেত্রেই কিন্তু সমস্যার মধ্যে ছিল, এবং মাঝে মধ্যেই কিন্তু এই ব্যবসার একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আমাদের ব্যবসার মধ্যে এবং সাধারণ মানুষের মনে কিন্তু একটা কিন্তু ছিল। ভাবতাম আমাদের রাজ্যে যারা ক্ষমতাসীন দল বা সরকার, তারা কিন্তু হয়তো এই টেকনোলজিকে নিয়ে এতটা বেশি ভাবছে না, কিন্তু আজ আমাদের মাননীয় মন্ত্রীর মুখ থেকে নিজে যেটা আমরা শুনলাম, হয়তো আমাদের থেকেও আরও বেশি উনি এই টেকনোলজিটাকে নিয়ে বা আমাদের রাজ্যের সরকার অনেক গভীর চিন্তাভাবনার মধ্যে দিয়ে আছেন, এবং এই টেকনোলজিকে ওরাও কিন্তু প্রমোট করতে চাইছে, এই ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস টেকনোলজি। তাই আজ আমরা ওনার মুখ থেকে কিছু পজিটিভ কথা শুনে আমরা মুগ্ধ। আমাদের এই রাজ্যের সমস্ত ম্যানুফ্যাকচারার এবং ই রিক্সা ডিলার যারা আছেন তাদের আপনারা নিজেরাই শুনুন কত সুন্দরভাবে আমরাও যেমন স্বপ্ন দেখি, স্বপ্ন যে আমাদের রাজ্যের সরকার মন্ত্রী তারাও দেখেন, তারাও আমাদের সঙ্গে এই স্বপ্নকে শেয়ার করলেন যে একটা লেটেস্ট টেকনোলজি ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস টেকনোলজি। আমরা সবাই জানি এখন ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন চালিত বাহনের বিকল্প হিসাবে এই ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস টেকনোলজি সারা পৃথিবীতেই কিন্তু সারা ফেলতে চলেছে। এক একটা দেশ তারা এই টেকনোলজিকে কিন্তু খুব দ্রুততার সঙ্গে প্রমোট করছে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। এবং আসুন আজ আমরা নিজেরাই শুনবো, কেননা এই ই রিক্সা আমরা সবাই বলি ঠিকই, কিন্তু এইটা ইভি ইলেকট্রিক্যাল ভেহিকেলস টেকনোলজি। একটা কথা বলতেই হয়, বেঁচে থাকতে গেলে যেমন জলের প্রয়োজন, চলতে গেলে ই রিক্সার প্রয়োজন। কারণ এই ই রিক্সা ইকো ফ্রেন্ডলি, এবং এখানে ছোট বড়, গরিব বড়লোক সবাই কিন্তু এই বাহনকে আপন করে নিয়েছেন, এবং এই ই রিক্সা আপনি বাড়ির বাইরে বেরোলেই কিন্তু আপনার প্রয়োজন পড়ছে। আসুন আমরা নিজের কানে শুনি আমাদের মাননীয় মন্ত্রী কি বললেন, কি আশার আলো আমাদের দেখালেন। আসুন আমরা শুনব। পৌর নিগমের মেয়র সদস্যরা রয়েছেন, চেয়ারপারসন রয়েছেন, সদস্য রয়েছেন, আমাদের সম্পাদক সভাপতি, সকলের উপস্থিতিতে শুভম করোতি কল্যাণম আরোগ্যম গুণসম্পদা দ্বেষবুদ্ধি বিনাশায় দিব্য জ্যোতি নমস্তুতে। সমুদায়ের লক্ষ্যে, পরিবেশ দূষণকে কমানোর লক্ষ্যে ইলেকট্রিক ভেহিকলের যে পথ চলা আজ থেকে এক দশক আগে শুরু হয়েছিল, সেই পথ চলার একটি সম্মিলিত উদযাপনে আজকের স্মৃতি।
আজকের প্রত্যয়ী পদক্ষেপ বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠান। সকলের করতালি চাই, অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা চাই। এই ঐতিহাসিক মুহূর্ত স্মরণীয় বরণীয় হয়ে থাকুক, মনের মণিকোঠায় আলোকিত হয়ে থাকুক। সকলের করতালি অভিনন্দনের মধ্য দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন মাননীয় সম্পাদক। পুষ্পস্তবকে উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রধান অতিথিকে, আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধককে। বরণ করে দেওয়ার জন্য মেয়র পরিষদ সদস্য। নমস্কার। আজকে আমাদের বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশনের আজকে সভা এটা। আমি সৌভাগ্যবান যে আপনাদের এই পথ চলার শুরুতে আমি তার সাক্ষী থাকতে পারলাম। আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই। দিদির যারা কি আছেন আপনাদের সভাপতি এবং সম্পাদক সদস্য সকলকে শুভেচ্ছা জানাই। এই মহানগরের মহানাগরিক মাননীয় রাম চক্রবর্তী তিনি বক্তব্য রেখেছেন। ডেপুটি মেয়র অমিত আগরওয়াল ও ঠিকই বললো, আমরা একসাথে আমার বন্ধু এবং বক্তব্য রেখেছে, এবং মেয়র পরিষদের সদস্যরা রয়েছেন, শুভজিৎ থেকে পার্থদা থেকে শুরু করে সুমনদা সকলেই রয়েছে, চেয়ারম্যান ইত্যাদি রয়েছেন। আর যারা বিভিন্ন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যারা ই রিক্সা তৈরি করেন তারা এসেছেন, এবং ডিলাররা অনেকে এসেছেন, তাদের সকলকে শুভেচ্ছা জানাই। দেখুন, আমরা জানি না যে আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মতো কোনো গ্রহ আছে কিনা যেখানে প্রাণের অস্তিত্ব আছে, আমরা এখনো জানি না। কিন্তু আমরা এটা সকলেই জানি যে এই পৃথিবীতে যে জীবজগৎ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। তার কারণ মানুষ অন্য জীবদের মতো শুধু খেয়ে বেঁচে থাকে। মানুষ ভাবনা করতে পারে, মানুষ চিন্তা করতে পারে, মানুষ নিজেকে কর্ষণ করে আরো উন্নত থেকে উন্নততর হতে পারে। মানুষ শব্দের পাশে শব্দ বসিয়ে মালা গেঁথে তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে। তাই মানুষ শ্রেষ্ঠ। এখন এই শ্রেষ্ঠ মানুষ, এত সুন্দর একটা প্রজাতি এই পৃথিবীতে, তার অস্তিত্ব আর কতকাল আর কত যুগ এই পৃথিবীতে টিকিয়ে রাখা যাবে, এটাই হচ্ছে বর্তমান বিজ্ঞানের সব থেকে বড় চ্যালেঞ্জ। নাকি মনুষ্য জীবন নিশ্চিন্ন হতে, নাকি সেই মনুষ্য জীবনকে আরো দীর্ঘস্থায়ী করার ভাবনার মধ্যে আমাদের বিজ্ঞানকে নিয়োজিত থাকতে হচ্ছে। কারণ কারণ এই যে একেবারে আধুনিক জীবন থেকে আজকের যে আধুনিক সভ্যতায় মানুষ রূপান্তরিত হয়েছে, মানুষ যা কিছু করেছে সব কিন্তু প্রকৃতি থেকে নিয়েছে। আমাদের খাদ্য, আমাদের বস্ত্র, আমাদের বাসস্থান, যা কিছু আমরা নিই প্রকৃতি থেকে। বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনকে কমফোর্ট করেছি, আমরা আমাদের জীবনকে উন্নত করেছি, আমাদের সুবিধার তৈরি করেছি, নিজেদের সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছি। এখন এটা করতে গিয়ে সমান্তরালভাবে আমরা প্রকৃতিকে সংহার করতে করতে, ধ্বংস করতে করতে গিয়েছি। এই যে বিরাট নগর সভ্যতা গড়ে উঠেছে, কত গাছ কাটা হয়েছে, পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়েছে। এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে যে পৃথিবীর টেম্পারেচার এতটাই বাড়ছে যে একসময় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বরফ গলতে শুরু করলে কলকাতার মতো শহর ডুবে যেতে পারে। এটা আমরা দেখিয়ে, তার মানে আমরা তাই আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলছি, না আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারব? এই ভাবনার মধ্যে যখন মানুষ এসে দাঁড়িয়েছে, তখন ডেভেলপমেন্টের সংজ্ঞাটা বদলে গেছে। এখন ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে উন্নয়ন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে, যে উন্নয়ন, যে ডেভেলপমেন্ট যত প্রাকৃতিক সম্পদ আছে তার ভান্ডারকে আগামী দিনের জন্য অক্ষুণ্ণ রেখে বর্তমানের চাহিদা।
তার মানে আমাদের পরিবেশ সচেতনতা রাখতে হচ্ছে, আমাদের প্রকৃতির সচেতনতা রাখতে হচ্ছে, রেখে আমাদের এখন উন্নয়নের সংজ্ঞা তৈরি করতে হচ্ছে। তাই পরিবেশ বান্ধব গাড়ি, আমাদের পরিবেশ সুস্থ রাখার জন্য আমাদের গাড়ি পরিবেশ বান্ধব করতে হবে দুটো কারণে। একটা হচ্ছে যে প্রাকৃতিক যে মাটির নিচে যে ফুয়েলগুলো আছে, ডিজেল, পেট্রোল, এটা নিঃশেষ হয়ে যাচ্ছে। তাহলে আগামী প্রজন্ম কি করবে? তাহলে যথেচ্ছভাবে এই পেট্রোল ডিজেল আমরা ব্যবহার করতে পারবো না, আমরা তার পরিমাণটাকে কমানোর চেষ্টা করব। তাহলে কমাতে হলে আমাদের বিকল্প জ্বালানির দিকে যেতে হয়, বিকল্প ফুয়েল তৈরি করার দিকে যেতে হয়, শক্তি তৈরি করার দিকে যেতে হয়। দ্বিতীয় হচ্ছে যে পরিবেশ, ডিজেল পেট্রোলের গাড়ি চলা মানে একটা পরিবেশের কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি করার ক্ষেত্রে একটা বিরাট অবদান গাড়ির। তো তাই কি করে সেই পরিমাণ গাড়িকে কম, ডিজেল পেট্রোল চালিত গাড়ির সংখ্যা কমানোর চেষ্টা করবে। তাহলে স্বাভাবিকভাবেই চলে এলো ইলেকট্রিক পরিচালিত, ব্যাটারি পরিচালিত গাড়ি। তো সেখানে আপনারা রয়েছে, এবং আপনাদের বলে রাখি যে ভারতবর্ষের যতগুলো শহর আছে, যতগুলো রাজ্য আছে, তার মধ্যে ইলেকট্রিক ভেহিকেল কেনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে। আমরা সরকারি উদ্যোগে বা বেসরকারি উদ্যোগে যত সংখ্যক গাড়ি পশ্চিমবঙ্গে চলছে সেই সংখ্যাটা অন্য কোনো রাজ্যে নেই। আমরা এটাকে প্রমোট করি। দ্বিতীয় হচ্ছে আপনাদের গাড়িগুলো লাস্ট মাইল কানেক্টিভিটির ভাবনা থেকে এই গাড়িগুলোকে দেওয়া হয়, প্রমোট করা হচ্ছে। অর্থাৎ আপনি একেবারে যে সমস্ত জায়গায় বড় গাড়ি যেতে পারেন না, আপনি সে সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে বাড়ির দুয়ার থেকে বা ভেতর থেকে আপনি প্যাসেঞ্জারকে নিয়ে এসে তার গন্তব্যে পৌঁছে দিতে পারছেন বা মূল রাস্তায় পৌঁছে দিতে পারছেন। ফলে কি হচ্ছে যে পরিবহনের অনেকটা সুবিধা পাচ্ছে মানুষ, সঙ্গে সঙ্গে প্রচুর ছেলে, বেকার যুবক এই গাড়ির ব্যবসার সাথে যুক্ত হয়ে, গাড়ি চালানোর সাথে যুক্ত হয়ে তাদের জীবন জীবিকার সন্ধান পাচ্ছে। তো বিষয়টা হলো, তাই এই রিক্সা আমরাও চেষ্টা করি এই রিক্সা চলি। আপনাদের কতগুলো সমস্যা আছে, সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যা। আমি সেগুলো শুনছিলাম, আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি ফিরে গিয়ে 2-4 দিনের মধ্যে রেজিস্ট্রেশন সংক্রান্ত আপনাদের যে সমস্যাগুলো আছে আমি সেটাকে শুরু করে দেব। কারণ আমরা চাই না যে আরটিও অফিসে কোনোভাবে কেউ হ্যারাস। আমি 3টে লক্ষ্য নিয়ে আমরা এগোনোর চেষ্টা করছি। একটা হচ্ছে যারা সাধারণ মানুষ, যারা যাত্রী হিসেবে আছে, যারা পণ্য পরিবহন করতে চায়, যারা যাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, সেই সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা যাতে ব্যবসাটা করার অনুকূল পরিবেশ পায় সেটাকে নিশ্চিত করে। 3 নম্বর হচ্ছে যাতে প্রত্যেক গাড়ি তার বৈধ কাগজপত্র নিয়ে রাস্তায় চলাচল করে সেটাকে নিশ্চিত করে। তাহলে এইগুলো যদি আমরা করতে পারি তাহলে সমাজ সুস্থ হয়ে যায়। বিষয়টা হলো আপনাদের এই ই-রিক্সা করোনার সময় অনেক রেজিস্ট্রেশন ছাড়াই বিক্রি হয়েছে। আমি ডিরেক্টর সাহেবকে বলেওছিলাম, আবারও মনে করিয়ে দেবো, আপনাদের সাথে মিটিং করে আপনাদের এই সমস্যাগুলোর সমাধান উনি করবেন। এবং যেটা হলো যে আপনারা চেষ্টা করবেন যে সমস্ত রেজিস্টার ছাড়া যে গাড়িগুলো যারা কিনেছে যদি তারা রেজিস্ট্রিটা করে নেয়, সেইটা যদি আপনারা একটু হেল্প করেন আমাদের খুব ভালো হবে। আমরা চাই যে শিক্ষিত গাড়ি নিয়ে সবাই চলাচল করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে একেবারে ই রিক্সাকে নকল করে অজস্র লোকাল লেট কারখানায়, গ্যারেজে লোহার সাথে লোহা জুড়ে একটা ব্যাটারি ফিট করে টোটো সারা বাংলায় ছেয়ে গেছে। এবং ছেয়ে গেছে সংখ্যাটা কম নয়, 10 লক্ষ, 15 লক্ষ। এবং একেবারে শিলিগুড়ি থেকে বিভিন্ন শহরে যানজটের কারণ হচ্ছে। এখন আমি যানজটের কারণ কেন বলছি, কারণ একটা রাস্তার একটা ক্যাপাসিটি থাকে, সে কতটা গাড়ি ধারণ করতে পারে। তো সেখানে যদি অ্যাবনর্মাল গাড়ি নামিয়ে দেওয়া হয় ফলে যানজট তৈরি হবে, অ্যাক্সিডেন্ট তৈরি হবে, এই সবগুলো এসব করছে। তো আমি এর একটা ডিসিপ্লিনও আনতে চাই। আপনাদের স্বীকৃত সংস্থা, আপনারা উৎপাদন করবেন, আপনাদের থেকে কিনবেন, সরকারের কাছে সঠিক রেজিস্টার করাবেন,
যত কটা আপনি বিক্রি করলেন এগুলো আপনারা করবেন। আর যারা ইলিগেল, আমি বলেছি ইলিগেল যত ম্যানুফ্যাকচারার আছে, রেল কারখানা বলুন আর গ্যারেজ বলুন, তাদের এফআইআর করে তালা মেরে দিতে আমি বলেছি এসপিদের, আমি এটার পেছনে লেগেই থাকবো। কারণ আমি একটা যে কোনো ব্যবসা করতে গেলে তাকে দুটো লাইসেন্স দরকার, একটা ট্রেড লাইসেন্স দরকার, আর একটা হচ্ছে সেই ব্যবসার ক্যাটেগরিক্যালি লাইসেন্স দরকার। তো আপনি ওষুধের দোকান করলে আপনার ট্রেড লাইসেন্স দরকার, ড্রাগ লাইসেন্স দরকার, রেস্টুরেন্ট করলে আপনার ট্রেড লাইসেন্স দরকার, ফুড লাইসেন্স দরকার, গাড়ি তৈরি করলে আপনার ট্রেড লাইসেন্স দরকার, আপনার আইটিআর দ্বারা ইত্যাদি ইত্যাদি স্বীকৃতি দরকার। কেন দরকার? তার কারণ হচ্ছে গাড়ির একটা সেফটি সিকিউরিটি আছে, সেই পার্টটা ওরা দেখে আপনাকে তৈরি করার অনুমতি দেয়। কিন্তু এর বাইরে যা তৈরি হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভেজাল। আমি যখন ভেজাল ওষুধ খাবো না, আমি যখন ভেজাল বেবি ফুড খাবো না, তেমনি এটাও একটা ভেজাল। কিন্তু দুঃখের বিষয় পরিবহনে এই ভেজালটাকে আমাকে গিলে খেতে হচ্ছে। কিন্তু ঠিক আছে, কেন খেতে হচ্ছে? কারণ প্রচুর যুবক বেকার, তারা এই গাড়িগুলো কিনেছে। অপরাধ তো তাদের নয়, কারণ তারা তাদের সংসার চালাতে চায়, তাদের পরিবারকে নিয়ে তারা বেঁচে থাকতে চায়। সেই গাড়ির কি মান আছে, কি ক্যাটাগরি আছে, কোথা থেকে এলো, সেইটা কিনলে শহরে অতিরিক্ত হয়ে যাবে কিনা, রাস্তায় যানজট হবে কিনা, এটা দেখার ইচ্ছে মানসিকতা কোনোটাই তার থাকবে এটা আমি মনে করি না। ফলে যারা এগুলো কিনেছেন তারা চালাবেন, তা নিয়ে কোনো ব্যাপার নেই, সেগুলোতে একটা জাস্ট ডিসিপ্লিন আনার চেষ্টা করবো। কিন্তু ইলিগাল যে সোর্স সেটাকে বন্ধ করবোই করবো, এটা আমি কথা দিচ্ছি। আর আরেকটা হলো যে ফলে আপনারা আবারও আপনাদের যে সমস্যাগুলো লিখিতভাবে আমাদের কাছে জানাবেন, আমি ডিরেক্টর সাহেবকে বলবো। আমি ইতিমধ্যে আপনাদের বলে রাখি যে আমরা একটা 2 মাসের জন্য একটা ট্যাক্স ওয়েভার স্কিম চালু করেছি, যে ফেব্রুয়ারি পর্যন্ত যারা ট্যাক্স পেন্ডিং আছে ট্যাক্স দিয়ে দিলে তাদের কোনো ফাইন দিতে হবে না, ফাইনটা 100% মুকুব করে দেওয়া হচ্ছে। এবং গাড়ির ফিটনেস এবং পারমিট যারা রিনিউ করেনি তাদেরও ফাইনটাকে মুকুব করা হচ্ছে, যাতে করে দেয়, সেটা অন্য প্রশ্ন। এখন তাই আপনাদের একটাই কথা হলো, আপনাদের কতগুলো যে সমস্যা সেগুলো চিন্তা করার কারণে আমি বলছি সমস্যার সমাধান করার জন্যই আছি, ধরে ধরে সমস্যাগুলো সমাধান করা। আমরা 102, আমি যেটা বলছিলাম সেটাই স্মরণ করতে পারছিলাম না, যে আমরা আরটিও অফিসে মানুষের এই হ্যারাসমেন্টকে দূর করার জন্য 102 অনলাইন সার্ভিস আমরা কিন্তু ফেসলেস এই বাংলায় চালু করেছি। ফেসলেস মানে আপনাকে আরটিও অফিসে যেতে হবে, এটা ভারতবর্ষে নেই কোথাও। কিন্তু তবুও আমার কাছে খবর আসে যে কোনো কোনো ক্ষেত্রে এখনো আরটিও লেভেলে ওই দালাল চক্রের মধ্যে পড়তে হয়। আপনারা কখনোই তার মধ্যে পড়বেন না। যদি থাকে অভিযোগ জানান, আমরা তৎক্ষণাৎ তার ব্যবস্থা করব। আর এগুলো যাতে ইজি হয়ে যায়, রেজিস্ট্রেশন, পারমিট বা যা যা কাগজপত্র আপনাদের লাগে সেগুলো যাতে খুব দ্রুত হয়ে যায়, 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে হয়ে যায়, আমি সেটাকে নিশ্চিত করবো এবং সেখানে আমি পৌঁছবো। এটুকু আমি কথা বলতে পারি। আর সকলে